যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শর্ত ভেঙে বারবার হামলার অভিযোগ এনে এবার আনুষ্ঠানিকভাবে সমঝোতা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, সমঝোতার আওতায় থাকা সব ধরনের দায়বদ্ধতা লঙ্ঘন করেছে ওয়াশিংটন। শনিবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী জানান, যুক্তরাষ্ট্র কার্যত তাদের সব প্রতিশ্রুতি ভেঙে হামলা অব্যাহত রাখায় ইরানও চুক্তি থেকে সরে এসেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড সমঝোতা লঙ্ঘনেরই শামিল। এই ঘোষণার মাধ্যমে প্রথমবারের মতো ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির কার্যকারিতা সম্পূর্ণ শেষ হবার বার্তা দিল। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 8 জনই মারা গেছেন একটি জানাজায় অংশ নেয়ার সময়। এছাড়া এদিনের হামলায় আহত হয়েছেন 20 জন। শুক্রবার মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরের আল বালাতা বাজার এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলাটি চালিয়েছে আইডিএফ। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মসজিদের বাইরে জানাজায় অংশ নিতে অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। তাদের দাবি, একটি সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে নেতানিয়াহুর আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হওয়া উচিত বলে মনে করেন মামদানি। এদিকে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফরের কথা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, নেতানিয়াহুর মতো কোনো বিদেশি নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা রয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তিনি জানান, এ বিষয়ে শহরের আইন বিভাগের সঙ্গে সক্রিয় আলোচনা চলছে। কয়েক দশক ধরে চলে আসা নিয়মের অবসান ঘটিয়ে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার নীতিতে কঠোর পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। এতদিন পর্যন্ত যারা পড়াশোনা ও পেশাগত দায়িত্বের পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পেতেন, এখন তাদের উপর নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে। নতুন এই সিদ্ধান্তের ফলে বন্ধ হয়ে যাচ্ছে অনির্দিষ্টকাল ধরে দেশটিতে অবস্থানের আইনি পথ। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বিদেশি শিক্ষার্থী ও দর্শনার্থীরা সর্বোচ্চ 4 বছরের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন। আর সাংবাদিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে মাত্র 240 দিন। এমনকি চীনা সাংবাদিকদের জন্য এই সময়সীমা আরও কমিয়ে করা হয়েছে মাত্র 90 দিন। নির্ধারিত সময়ের পরও কেউ যদি যুক্তরাষ্ট্রে থাকতে চান, তবে তাকে নতুন করে আবেদন করতে হবে। অন্যথায় নিজ দেশে ফিরে গিয়ে আবারও ভিসার জন্য আবেদন করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সিদ্ধান্ত? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসনের পাশাপাশি বৈধ অভিবাসনেও কঠোর অবস্থানে রয়েছে। এটি সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো ব্যবস্থার সুযোগ নিয়ে অনেকেই দশকের পর দশক ধরে শিক্ষার্থী সেজে অবস্থান করছিলেন। এতে মার্কিন নাগরিকদের সুযোগ সংকুচিত হচ্ছিল এবং রাষ্ট্রের করদাতাদের কোটি কোটি ডলার অপচয় হচ্ছিল। নতুন এই নিয়ম চালুর ফলে এই ধরনের অপব্যবহার পুরোপুরি বন্ধ হবে বলে দাবি করছে মার্কিন প্রশাসন। নতুন নিয়ম চালুর ফলে মার্কিন ভিসা ব্যবস্থায় বেশ কিছু আমূল পরিবর্তন আসছে। শিক্ষার্থী ও দর্শনার্থীরা তাদের নিজ নিজ কোর্সের মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ 4 বছর পর্যন্ত থাকার অনুমতি পাবেন। কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য থাকার সুযোগ থাকবে না। আর যদি কোনো শিক্ষার্থী পড়াশোনা শেষ করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, তবে তাকে সরাসরি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS এর কাছে আবেদন করতে হবে। এতদিন পড়াশোনা শেষ হওয়ার পর F1 ভিসাধারী শিক্ষার্থীরা দেশ ছাড়ার প্রস্তুতি, শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন বা অন্য কোনো প্রক্রিয়া সম্পূর্ণ করতে 60 দিন সময় পেতেন। নতুন নিয়মে এই গ্রেস পিরিয়ড কমিয়ে 30 দিন করা হয়েছে। এছাড়া নতুন নিয়মে শিক্ষার্থীরা চাইলেই সহজে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চলে যেতে পারবেন না। তবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো এবং অভিবাসন আইনজীবীরা এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তারা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত ফি ও দীর্ঘস্থায়ী পরীক্ষা নিরীক্ষার কারণে মেধাবী শিক্ষার্থীরা এখন আর যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবেন না। ফলে গবেষণার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নেতৃত্ব রয়েছে তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। শারমিন স্বপ্না, ৭১। বিশ্বজুড়ে পরাশক্তিদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কি বদলে যাচ্ছে? দীর্ঘদিনের প্রভাবশালী শক্তি যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে অনেক দেশেই এখন বেশি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে চীন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক জরিপে উঠে এসেছে এমনই চিত্র। কেন বদলাচ্ছে এই ধারণা? কোন দেশগুলোতে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে? আর এর পেছনে কি কারণ দেখছেন বিশ্লেষকরা? বিস্তারিত থাকছে দেওয়ান মোবাশিরা হোসেনের রিপোর্টে।
বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়, তবে এবার বদলাচ্ছে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ জরিপ বলছে ৩৬টি দেশের মধ্যে ২৫টিতেই যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে বেশি ইতিবাচকভাবে দেখছেন মানুষ। ২০০২ সালে জরিপ শুরু হওয়ার পর এবারই প্রথম এত বেশি দেশে এমন ফল পাওয়া গেল। জরিপটি চালানো হয় ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে। এতে অংশ নেন ৩৬ দেশের ৪২,০০০-এরও বেশি মানুষ। অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় চীন ও যুক্তরাষ্ট্র সম্পর্কে তাদের ধারণা খুব ইতিবাচক, কিছুটা ইতিবাচক, কিছুটা নেতিবাচক নাকি খুব নেতিবাচক। বিশেষ করে স্পেন, ইতালি, গ্রিস, কানাডা ও ইন্দোনেশিয়ায় চীনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তন দেখা গেছে জরিপে। ইতালি, স্পেন, মেক্সিকো, মালয়েশিয়া, নাইজেরিয়া ও তুরস্কে এবার চীনের জনপ্রিয়তার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে সব দেশেই চিত্র এক নয়। যুক্তরাষ্ট্রের প্রতি এখনও বেশি সমর্থন রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, পোল্যান্ড ও ইসরায়েলে। অন্যদিকে সবচেয়ে বেশি চীনপন্থী মত পাওয়া গেছে পাকিস্তানে, যেখানে প্রায় ৯০% মানুষ চীনকে ইতিবাচকভাবে দেখেন। বিপরীতে জাপানে এই হার মাত্র 11%। জরিপে আরও দেখা যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আস্থার বিষয়টিও। দুই নেতার প্রতি সামগ্রিকভাবে আস্থা কম, তবে বেশিরভাগ দেশে ট্রাম্পের তুলনায় শি জিনপিংয়ের ওপর আস্থা কিছুটা বেশি, যদিও ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রে এখনও যুক্তরাষ্ট্রকে চীনের চেয়ে এগিয়ে মনে করেন বেশি মানুষ। তবে পররাষ্ট্রনীতি নিয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। জরিপে অংশ নেওয়া মধ্যম আয়ের দেশগুলোর ৭৫%-এর মতে যুক্তরাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। একই অভিযোগ চীনের বিরুদ্ধে করেছে ৪৫% উত্তরদাতা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের নীতির ঘন ঘন পরিবর্তন, সামরিক পদক্ষেপ এবং বৈশ্বিক অনিশ্চয়তা অনেক দেশের মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ, অবকাঠামো প্রকল্প ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে দীর্ঘদিন ধরেই কাজ করছে বেইজিং। তাই চীনকে নিয়ে ইতিবাচক ধারণা বাড়লেও শি জিনপিংয়ের কর্তৃত্ববাদী নেতৃত্ব নিয়ে প্রশ্ন এখনও রয়ে গেছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। রাশিয়ার দুটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় ৮ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। পাশাপাশি একটি তেলের ডিপোতেও আঘাত হানার কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেয়া পোস্টে দাবি করেছেন ওই জায়গাগুলো ড্রোন তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহার করা হতো। এদিকে রুশ কর্মকর্তাদের দাবি ইউক্রেনের হামলায় দেশটির অন্যতম প্রধান অনলাইন ভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এদিন ইউক্রেনের ৩৫০-র বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের রাজধানী কিয়েভে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শত শত মানুষ। প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেডোরভকে অপসারণের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। তাকে পদে পুনর্বহালের পাশাপাশি বিক্ষোভকারীরা এখন সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কির পদত্যাগ দাবি করছেন। তাদের অভিযোগ, সেনাপ্রধান সিরস্কি এখনও সোভিয়েত ধাঁচের রণযুদ্ধ কৌশলের উপর নির্ভরশীল। এতে প্রাণহানি বাড়ছে এবং আধুনিক যুদ্ধ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় তাকে সরানো প্রয়োজন বলে মনে করেন তারা। পাশাপাশি অপসারিত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পুনর্বহালের দাবিও জানাচ্ছে তারা। একসময় যেখান থেকে ইউক্রেন যুদ্ধ পরিচালনা করত রাশিয়া, সেই ক্রিমিয়া নিয়েই এখন সবচেয়ে দুশ্চিন্তায় মস্কো। ইউক্রেনের টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কৌশলগত এই উপদ্বীপে দুর্বল হচ্ছে রুশ নিয়ন্ত্রণ। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সংকট আর ফ্রন্টলাইনে বাড়তে থাকা ক্ষয়ক্ষতি সব মিলিয়ে নতুন চাপে ক্রেমলিন। বিশ্লেষকদের মতে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করতে পারলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে ইউক্রেনের পক্ষেই। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। একসময় রাশিয়ার অজেয় দুর্গ বলা হতো ক্রিমিয়াকে। সেই উপদ্বীপটিকে টিকিয়ে রাখতে এবার হিমশিম খাচ্ছে ক্রেমলিন। ইউক্রেনের টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ক্রিমিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রণ। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে ২০২০ সালের পর থেকে ক্রিমিয়ায় ৬৯২টির বেশি হামলা হয়েছে। এর অর্ধেকেরও বেশি চালানো হয়েছে গত এক বছরে। শুধু চলতি বছরের জুনের পরই হয়েছে মোট হামলার প্রায় ১/৫। ইউক্রেনের প্রধান লক্ষ্য এখন ক্রিমিয়ার সামরিক ও কৌশলগত অবকাঠামো। বিদ্যুৎ সাবস্টেশন, তেলের ডিপো, বিমান ঘাঁটি এবং যোগাযোগ নেটওয়ার্কে একের পর এক হামলা চালিয়ে রাশিয়ার সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়ার চেষ্টা চলছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে কের্চ সেতুতে। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংযোগ পথ এখন বেশ ঝুঁকিপূর্ণ।
নিরাপত্তার কারণে জ্বালানি পরিবহন বন্ধ, ভারী ট্রাক চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। জলপথেও বাড়ছে সংকট। সেভাস্তোপোল থেকে রুশ কৃষ্ণসাগরীয় নৌবহরের বড় অংশ সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ বন্দরে। আজব সাগরে জাহাজ চলাচলও সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে মস্কো। ইউক্রেনের দাবি, এক রাতেই তারা 11টি রুশ জাহাজে সফল হামলা চালিয়েছে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার প্রভাব এখন সাধারণ মানুষের জীবনেও স্পষ্ট। ক্রিমিয়া জুড়ে ক্রমশ তীব্র হচ্ছে খাদ্য ও জ্বালানি সংকট। অনেকেই এই পরিস্থিতিকে সোভিয়েত ইউনিয়নের পতনের আগের সংকটময় সময়ের সঙ্গে তুলনা করছেন। এদিকে যুদ্ধ এখন আর শুধু ক্রিমিয়ায় সীমাবদ্ধ নয়। ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার মূল ভূখণ্ডের গভীরেও আঘাত হানছে। গত জুনে এক মাসেই রাশিয়ার অভ্যন্তরে শতাধিক ড্রোন হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর তথ্য অনুযায়ী প্রতি মাসে প্রায় 30,000 সেনা হারাচ্ছে রাশিয়া, অথচ নতুন নিয়োগ হচ্ছে প্রায় 27,000। ফলে জনবল ও সরবরাহ উভয় সংকটেই চাপে পড়ছে মস্কো। যদি ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা যায়, তাহলে শুধু এই উপদ্বীপ নয়, পুরো যুদ্ধের গতিপথই বদলে যেতে পারে। আর ভবিষ্যতের যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেনের অবস্থান হবে আরও শক্তিশালী বলে মত বিশ্লেষকদের। আরাফাত ইসলাম, ৭১। ভারতের একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্যে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার স্থানীয় সময়ে বেলা 3:30টার দিকে তারা বিস্ফোরণের খবর পায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য 2 লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘোষণাপত্র নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই দাবির সত্যতা এখনও পাওয়া যায়নি। বেলুচিস্তান এখনও পাকিস্তানের নিয়ন্ত্রণে। এদিকে নিজেদের স্বাধীনতার পক্ষে ভারতের সমর্থন চাইছে বেলুচ লিবারেশন আর্মি। তবে বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধু ভারত পাকিস্তান সম্পর্ক নয়, বরং চীন, ইরান এবং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে। বিস্তারিত অরিসুল ইসলামের প্রতিবেদনে। পাকিস্তানের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে একটি নতুন রাষ্ট্র গঠনের ঘোষণা। বুধবার বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করা মীর ইয়ার বালোচ নামে এক ব্যক্তির এক্স অ্যাকাউন্ট থেকে ঘোষণা করা হয় পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান স্বাধীন হয়েছে। এদিকে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা বা দেশ প্রদেশটির স্বাধীনতার দাবির পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের সেনাবাহিনী এখনও কোয়েটা সহ বড় শহর, সীমান্ত, বন্দর, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। প্রাদেশিক সরকার, প্রশাসন ও বিচার ব্যবস্থাও কার্যকর হয়েছে। বিশ্লেষকদের মতে বেলুচ লিবারেশন আর্মি বা BLA আগের তুলনায় আরও সংগঠিত এবং বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে ঠিকই, কিন্তু এখনও তারা স্থায়ীভাবে কোনো বড় শহর বা বিস্তীর্ণ ভূখণ্ড শাসন করছে না এবং তাদের কোনো আন্তর্জাতিক স্বীকৃত সরকারও নেই। স্বাধীনতা ঘোষণার পর ভারতের কাছে স্বীকৃতির আশা করছে BLA। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত যদি বেলুচিস্তানকে স্বীকৃতি দেয়, তাহলে তা পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হবে। একই সঙ্গে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান নতুন করে কূটনৈতিক সুযোগ পেতে পারে। শুধু পাকিস্তান নয়, এমন সিদ্ধান্ত ভারতের সঙ্গে চীনের সম্পর্ককেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে। কারণ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বড় অংশ বেলুচিস্তানের মধ্য দিয়ে গেছে। পাশাপাশি ইরানও বালোচ বিচ্ছিন্নতাবাদে বাইরের সমর্থনের বিরোধিতা করে আসছে। ফলে চাবাহার বন্দর সহ আঞ্চলিক স্বার্থের বিষয়টিও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি যতই আলোচনায় থাকুক, বর্তমান বাস্তবতায় বেলুচিস্তান এখনও পাকিস্তানের অংশ। তবে কয়েক দশকের রাজনৈতিক বঞ্চনা, সম্পদের বন্টন নিয়ে অসন্তোষ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং চলমান সহিংসতা প্রমাণ করছে বেলুচিস্তানের সংকট শুধু নিরাপত্তা নয়, এটি পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় এক পরীক্ষা। অরিসুল ইসলাম, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।